চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বৃত্তি পরীক্ষা সেরা প্রস্তুতি 4, বৃত্তি পরীক্ষা সেরা ছাত্রদের গল্প, বৃত্তি পরীক্ষা 2022 এর প্রশ্ন সমাধান। অর্থাৎ এক কথায় 2022 সালে বৃত্তি পরীক্ষা আসা বিজ্ঞান যে প্রশ্ন আছে সেই প্রশ্নটা আমি সমাধান দেখাবো। চতুর্থ শ্রেণী বৃত্তি পরীক্ষার প্রস্তুতি 2026 25 মার্কের একটি স্কুলের বৃত্তির প্রশ্ন আমি সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। তাই তোমরা যদি মনোযোগ সহকারে দেখো, এটা হচ্ছে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত 2022 এই যে টোটাল এই প্রশ্নটি তোমার সরাসরি বৃত্তি পরীক্ষায় এসেছে। সেই প্রশ্নটি আমি সম্পূর্ণ সমাধান দেখাবো। হ্যাঁ, আর বৃত্তি পেতে গেলে তোমরা যারা অনেকে কৌতূহলী আছো যে বৃত্তি পেতে গেলে কীরকম নম্বর পেতে হয় বা বৃত্তি পরীক্ষা কত নম্বরের পরীক্ষা, আর হলে পরীক্ষা পূর্ণ নম্বর 400 নম্বরের মধ্যে 395 নম্বর পেয়ে যদি আমি বলি 2025 সনে প্রথম স্থান অধিকার করেছে বীরভূম জেলার সরোজিনী দেবী শিশু শিক্ষা মন্দিরের ছাত্র ত্রিরঞ্জন চট্টোপাধ্যায়। 392 নম্বর মেদিনীপুর জেলার সরস্বতী শিশু বিদ্যামন্দিরের ছাত্রী স্মৃতি জাদে এবং 391, দেখছো 1 মার্কের ব্যবধানে থার্ড হয়েছে। ঠিক আছে, এটাকে অদ্রি মিত্র তৃতীয় হয়েছে। এরপর আমরা 2024 সালে দেখি 3 জনেই ফার্স্ট হয়েছে 397 নম্বর পেয়ে। এবং এই 3 জন কে 3 জন হচ্ছে, প্রথম হচ্ছে কুচবিহারের ঋদ্ধিমান দে, দ্বিতীয় হয়েছে স্বপ্নীল মণ্ডল পূর্ব মেদিনীপুরের এবং তৃতীয় হয়েছে দক্ষিণ 24 পরগনা অর্ঘ্যদীপ আদক। এই হচ্ছে তোমার যে বৃত্তি পেতে গেলে ফার্স্ট সেকেন্ড হতে গেলে যে নম্বর পাওয়া যায় সেটা তোমাদের দেখালাম। তাই তোমাদের বলবো যে তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, এরকম আরও সুন্দর সুন্দর ইনফরমেশন প্লাস প্রশ্নের উত্তর পাওয়ার জন্য। আমরা আবার প্রশ্নটি দেখে নিই। একটি বাক্যে উত্তর দাও যে কোনো 11টি। এখান থেকে টোটাল প্রশ্ন আছে ড পর্যন্ত 11টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে আমরা এক এক করে সমস্ত প্রশ্ন আমরা দেখে নিলাম। এবার উত্তরে চলে যাব। 1 নম্বর একটু বড় করে দেখিয়ে দিলাম, বালি জ্বর ও না জীব হারিয়ে গেছে এমন একটি প্রাণীর নাম, এরকম করে আমরা উত্তরগুলি প্রথমটা, এবার 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর। এই হচ্ছে টোটাল প্রশ্ন। আমরা 1 নম্বরের প্রশ্নের উত্তর দেব বালি জড়ো না জীব। আমরা যদি উত্তরটা দিই বালি জড়ো, কারণ বালির কোনো প্রাণ নেই, এটি নিজে থেকে বৃদ্ধি পায় না বা নড়াচড়া করে না, তাই এটি জড় পদার্থ। এবার 2 নম্বরের প্রশ্ন, খ নম্বর, হারিয়ে গেছে এমন একটি প্রাণীর নাম লেখো ডোডো। ডোডো একটি বিলুপ্ত পাখি যা আগে মরিশাস দ্বীপে বাস করত। এরপরের প্রশ্ন হচ্ছে পাখিরা অনেকক্ষণ আকাশে উড়লেও ক্লান্ত হয় না কেন, খালি চোখে দেখা যায় না এমন প্রাণীদের কিভাবে দেখা যাবে। আমরা যদি বলি প্রথমের যে প্রশ্নটা আছে সেটা আছে তোমার পাখিরা শরীরে বায়ুথলি থাকে, এই বায়ুথলি শরীরকে হালকা রাখে এবং শ্বাস প্রশ্বাসে সাহায্য করে, তাই তারা দীর্ঘক্ষণ উড়তে পারে। এরপরে প্রশ্ন, খালি চোখে দেখা যায় না এমন প্রাণী কিভাবে দেখা যায়, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যাবে। খুব ছোট জীব যেমন জীবাণু খালি চোখে দেখা যায় না, তাই অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়। এরপরের প্রশ্ন হচ্ছে কি, দাঁতের বেশিরভাগ অংশটাই কোথায় থাকে, মুড়ির গুঁড়ো কিসের সাহায্যে আলাদা করা যায়। আমরা যদি দেখি, দাঁতের বেশিরভাগ অংশটা থাকে হলো মাড়ির ভিতরে, দাঁতের বড় অংশ মাড়ির ভিতরে লুকানো থাকে, বাইরে শুধু উপরের অংশ খোলা দেখা যায়। এরপরের প্রশ্ন, মুড়ির গুঁড়ো কিসের সাহায্যে আলাদা করা যায়, চালনির সাহায্যে, চালনির ছিদ্র দিয়ে গুঁড়ো নিচে পড়ে যায় আর বড় মুড়ি উপরে থেকে যায়। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার প্রশ্বাসের সময় আমরা কোন গ্যাস নেই এবং উদ্ভিদ বাতাসের কোন গ্যাসের সাহায্যে খাদ্য তৈরি করে। আমরা যদি উত্তরটা দেখি, প্রশ্বাসের সময় আমরা অক্সিজেন গ্যাস নেই, কারণ শ্বাস প্রশ্বাসের সময় আমরা অক্সিজেন নেই যা শরীরে শক্তি উৎপাদনে সাহায্য করে। এরপরে উদ্ভিদ বাতাসে কোন গ্যাসের সাহায্যে খাদ্য তৈরি করে, কার্বন ডাইঅক্সাইড। উদ্ভিদ সূর্যালোক ও কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে খাদ্য তৈরি করে। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার যদি না খেয়ে কেউ কাজ করে তবে কি হবে এবং লবণ কর না দেওয়ার আন্দোলনে ডাক কে দিয়েছিলেন। আমরা যদি দেখি, না খেয়ে যদি কেউ কাজ করে সে দুর্বল হয়ে পড়বে, খাবার থেকে আমরা শক্তি পাই, না খেলে শরীরে শক্তির অভাব হয়। লবণ কর, এটা মহাত্মা গান্ধী, তিনি ব্রিটিশদের বিরুদ্ধে লবণ সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন। এরপরের প্রশ্ন হচ্ছে কি, কোনো জিনিস ভারী কিংবা হালকা তা মাপতে কিভাবে ব্যবহার করি, দাঁড়িপাল্লা দিয়ে বস্তুর ভর তুলনা করে বোঝা যায় যে কোনটি ভারী কোনটি হালকা। বেলুনে কি ভরা থাকে, বাতাস। সাধারণ বেলুনে বাতাস ভরা হয়, কখনো হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয়। এরপরের প্রশ্ন, মরিশাস কোন মহাসাগরের একটি ছোট্ট দ্বীপ, এটা ভারত মহাসাগরের একটি ছোট্ট দ্বীপ হচ্ছে মরিশাস দ্বীপ। এরপরের প্রশ্ন আমরা খ নম্বর দেখবো, শূন্যস্থান পূরণ করো, ড্যাশ ফুটে বাষ্প তৈরি হয়, এরকম করে টোটাল 6 নম্বর পর্যন্ত আছে। আমরা দেখি 6 নম্বর পর্যন্ত। প্রথম প্রশ্ন, ড্যাশ ফুটে বাষ্প তৈরি হয়, জল গরম করলে ফুটে উঠে এবং তখন তা বাষ্পে পরিণত হয়। কাজ করার জন্য প্রয়োজন হয় কি, শক্তি। কোনো কাজ করতে গেলে শরীর বা
যন্ত্রের শক্তির দরকার হয়, শক্তি ছাড়া কাজ করা যায় না। এরপরের প্রশ্ন হচ্ছে কি, এরপরের প্রশ্ন হচ্ছে নাদোষ একটি লুপ্তপ্রায় মাছ। নাদোষ এমন একটি মাছ যা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাকে লুপ্তপ্রায় বলা হয়। বাটখারা দিয়ে কোন জিনিস ড্যাশ মাপা হয়? ভর মাপা হয়। বাটখারা ওজন মাপার যন্ত্র দিয়ে কোনো বস্তুর ভর বা ওজন মাপা হয়। এরপরের প্রশ্ন হচ্ছে কি, পরের প্রশ্ন, প্রশ্বাসের পথ হলো কি? নাক, ফুসফুস, হ্যাঁ, শ্বাসনালী। আমরা যখন শ্বাস নিই তখন বাতাস নাক দিয়ে ঢুকে শ্বাসনালী হয়ে ফুসফুসে পৌঁছায়। পাখি দিয়ে ফল টুকরো করে, ঠোঁট দিয়ে। পাখি ড্যাশ দিয়ে আর কি, পাখিদের দাঁত নেই তাই তারা ঠোঁট ব্যবহার করে পাখি খাবারের টুকরো করে। পরের প্রশ্ন হচ্ছে সাঁতার কাটার জন্য হাঁসের ড্যাশ জোড়া? আঙুলের, হ্যাঁ, ঝিল্লিযুক্ত জোড়া। হাসির পায়ের, হ্যাঁ, আঙুলগুলির মাঝে ঝিল্লি থাকে যা পানিতে সাঁতার কাটতে সাহায্য করে। ড্যাশ বোতল ভরা বোতলের চেয়ে হালকা। এটা খালি বোতলের ভর কম, কিন্তু জল বা অন্য কিছু ভর থাকলে তা ভারী হয়ে যায়। পরের প্রশ্ন কি? পরের প্রশ্ন হচ্ছে কি তোমার, পরে বাষ্প কথাটি থেকেই ভাব, ভ্যাপ, ভ্যাপা কথাটি এসেছে। ভাব, বাষ্প মানে জলীয় বাষ্প, আর ভ্যাপ শব্দটি সেই বাষ্প থেকে এসেছে, যেমন ভাপা খাবার। তরল ও গ্যাসের নিজস্ব কোনো আকার আছে কি? নেই। তরল ও গ্যাস নিজেরা নির্দিষ্ট আকার ধরে রাখতে পারে না, তারা পাত্রের আকার অনুযায়ী আকার নেয়। পরের প্রশ্ন হচ্ছে কি, নিঃশ্বাসের সঙ্গে যে গ্যাস বের হয় তা হলো অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। আমরা শ্বাস নেওয়ার সময় অক্সিজেন নেই এবং ছাড়ার সময় কার্বন ডাইঅক্সাইড বের করি। হজম করার মতো খাবারগুলো শ্বাসনালী, গ্রাসনালী, রক্তনালী হয়ে পাকস্থলীতে যায়। গ্রাসনালী, খাবার মুখ থেকে গ্রাসনালী দিয়ে পাকস্থলীতে পৌঁছায়। পরের প্রশ্ন হচ্ছে বাষ্প কথাটি থেকেই, এইভাবে আমাদের পরের প্রশ্ন কি হচ্ছে, শ্বাসনালীর শেষে থাকা দুটি থলিকে বলে পাকস্থলী, যকৃৎ, ফুসফুস। শ্বাসনালীর শেষে দুটি ফুসফুস থাকে যেখানে গ্যাসের আদান প্রদান হয়। প্রথমে যে দাঁতগুলো ওঠে সেগুলিকে বলে আক্কেল দাঁত, দুধের দাঁত। ছোটোবেলায় প্রথম যে দাঁত ওঠে সেগুলি দুধের দাঁত বলে, পরে স্থায়ী দাঁত ওঠে। রান্না হতে থাকলে সিলিন্ডারে ক্রমশ ভারী হালকা হতে থাকে। রান্নার সময় গ্যাস ব্যবহার হয়, ফলে সিলিন্ডারের ভেতর গ্যাস কমে যায় এবং তা হালকা হয়ে যায়। পরের প্রশ্ন আমরা যাব 3 নম্বরের প্রশ্ন। সঠিক উত্তরটি বেছে নাও। এখানে কয়টি, টোটাল 7টি প্রশ্ন আছে। বাষ্প কথাটি ড্যাশ থেকে এসেছে, আমরা যদি উত্তরটা দেখে নিই। হ্যাঁ, ব্যাঙেদের খাবার হলো লতা পাতা। আমাদের এখানে প্রশ্ন যেটা ভুল বা শুদ্ধ, অর্থাৎ এটা আমাদের কোনটা, এই যে এটা 4 নম্বর। ব্যাঙেদের খাবার হলো, এখানে টোটাল যে প্রশ্ন আছে, ব্যাঙেদের খাবার কি? ব্যাঙেদের খাবার হলো পোকামাকড়। ব্যাঙ মাংসাশী প্রাণী, তারা পোকামাকড়, ছোট কীট ইত্যাদি খায়, লতাপাতা খায় না। গ্যাসের ভর নেই, গ্যাসের ভর আছে, গ্যাস দেখা না গেলেও তার ভর থাকে, তাই গ্যাস ভরা বস্তু যেমন বেলুন ভারী হয়। এরপর ভুল সংশোধন করো। পরের যে প্রশ্ন, বর্ষাকালে ঘাসে শিশির জমে, শীতকালে ঘাসে শিশির জমে, ঠান্ডা আবহাওয়া বাতাসে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ঘাসের উপর শিশির হিসেবে জমে। ব্লিচিং পাউডার গায়ে লাগলে আরাম হয়, ব্লিচিং পাউডার গায়ে লাগলে জ্বালা করে। ব্যাখ্যা, ব্লিচিং পাউডার একটি রাসায়নিক পদার্থ, এটি ত্বকে লাগলে জ্বালা বা ক্ষতি করতে পারে। এরপরের প্রশ্ন 5 নম্বর, খাবার তাড়াহুড়া খেলে বিষম লাগে কেন? হ্যাঁ, খাবার তাড়াহুড়ো করে খেলে অনেক সময় খাবার ঠিক মতো চিবানো হয় না, তখন খাবারের কোনো ভুল পথে অর্থাৎ শ্বাসনালীতে ঢুকতে পারতে পারে। এর ফলে আমরা হঠাৎ কাশি শুরু করি এবং শ্বাস নিতে অসুবিধা হয়, এটাই বিষম লাগা। স্বাভাবিকভাবে খাবার গ্যাসনালী দিয়ে পাকস্থলীতে যাওয়ার কথা, কিন্তু তাড়াহুড়ো করলে তা শ্বাসনালীতে ঢুকে সমস্যা তৈরি হয়, তাই ধীরে ধীরে ভালো করে চিবিয়ে খাবার খাওয়া উচিত। পরের প্রশ্ন হচ্ছে তোমার গাছ কিভাবে খাবার তৈরি করে? হ্যাঁ, গাছ, আর এখানে যেমন আছে, এই যে আমার এখানে 4 পর্যন্ত দেওয়া আছে। মশা, ইঁদুর প্রভৃতিকে সংরক্ষণ করা দরকার। মশা, ইঁদুর এগুলিকে সংরক্ষণ করা দরকার নয়। শামুকের একটি শক্ত হাড় আছে। হ্যাঁ, শামুকের কিন্তু কোনো শক্ত হাড় নেই। জন্মের সাধারণত 2 বছর পর থেকে দাঁত উঠতে আরম্ভ করে। জন্মের পর সাধারণত 6 মাস পর থেকে দাঁত উঠতে আরম্ভ করে। যাই হোক, আমরা এরপরে গাছ কিভাবে খাবার তৈরি করে আমরা যদি সেটা দেখি, যে গাছ কিভাবে খাবার তৈরি করে। হ্যাঁ, গাছ নিজের খাবার তৈরি করে। এই প্রক্রিয়াকে প্রকাশ সংশ্লেষ বলে। গাছের পাতা সূর্যালোক গ্রহণ করে, শিকড় মাটি থেকে জল টেনে নেয় এবং পাতা বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। এই 3টি উপাদান সূর্যালোক, জল, কার্বন ডাইঅক্সাইড একসঙ্গে মিলিয়ে গাছ খাদ্য তৈরি করে এবং অক্সিজেন গ্যাস বাতাসে ছেড়ে দেয়। এইভাবে গাছ শুধু নিজের জন্য না, অন্য প্রাণীদের জন্য খাদ্য, অক্সিজেন সরবরাহ করে। পরের প্রশ্ন হচ্ছে সুষম খাবার কাকে বলে? যে খাবার শরীরের জন্য প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান সঠিক পরিমাণে থাকে তাকে সুষম খাবার বলে। এই পুষ্টি উপাদানগুলোর মধ্যে রয়েছে শর্করা, প্রোটিন, চর্বি, ভিটামিন ও খনিজ লবণ। সুষম খাবার আমাদের শরীরকে সুস্থ রাখে, শক্তি দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যেমন
যেমন ভাত, ডাল, সবজি, ফল, দুধ ইত্যাদি একসঙ্গে খেলে তা সুষম খাবার হয়। এরপর পরের প্রশ্ন হচ্ছে কি, প্রাণীদের সংরক্ষণ করা বলতে কি বোঝায়, কীভাবে এদের সংরক্ষণ করা যায়? প্রাণীদের সংরক্ষণ করা বলতে বোঝায় যেসব প্রাণী বিলুপ্তির পথে রয়েছে তাদের রক্ষা করা এবং বংশবৃদ্ধির সুযোগ করে দেওয়া। অনেক প্রাণী বন ধ্বংস, দূষণ এবং শিকার করার কারণে হারিয়ে যাচ্ছে। এদের সংরক্ষণ করার জন্য বন রক্ষা করতে হবে, চোরা শিকার বন্ধ করতে হবে এবং জাতীয় উদ্যান, অভয়ারণ্য তৈরি করতে হবে। এছাড়া মানুষকে সচেতন করতে হবে যাতে তারা প্রাণীদের ক্ষতি না করে। এইভাবে আমরা জীববৈচিত্র্য রক্ষা করতে পারি। এরপর পরের প্রশ্ন হচ্ছে সমুদ্রের জলে নুন আছে তা কীভাবে বুঝতে পারে? সমুদ্রের জলে নুন আছে তা বিভিন্নভাবে বোঝা যায়। যদি সমুদ্রের জল স্বাদ নেওয়া হয় তাহলে তা লবণাক্ত লাগে, আবার সমুদ্রের জল শুকিয়ে গেলে তাতে সাদা লবণের দাগ হয়। স্নান করার পর শরীরে লবণের আস্তরণ অনুভব করা যায়। এইসব লক্ষণ থেকে বোঝা যায় যে সমুদ্রের জলে নুন আছে। হ্যাঁ, এরপরের প্রশ্ন, দৌড়ানোর সময় আমরা জোরে শ্বাস নিই কেন? দৌড়ানোর সময় আমাদের শরীর বেশি কাজ করে এবং বেশি শক্তির প্রয়োজন হয়। এই শক্তি উৎপাদনের জন্য শরীরে বেশি অক্সিজেনের দরকার হয়, তাই আমরা দ্রুত এবং জোরে শ্বাস নিই যাতে বেশি অক্সিজেন শরীরে প্রবেশ করতে পারে। একই সঙ্গে বেশি কার্বন ডাইঅক্সাইড শরীর থেকে বের হয়ে যায়। এই কারণে দৌড়ানোর সময় শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যায়। এই ছিল তোমাদের সামগ্রিক যে প্রশ্ন তার উত্তর। এরপরে খাবার তাড়াহুড়ো করে খেলে বিষম লাগে কেন? খাবার তাড়াহুড়ো করে খেলে অনেক সময় খাবার ঠিকঠাকভাবে চিবানো হয় না, তখন খাবারের কণাগুলো ভুল পথে অর্থাৎ শ্বাসনালীতে ঢুকতে পথে, এর ফলে হঠাৎ কাশি শুরু করে এবং শ্বাস নিতে অসুবিধে, এটাই বিষম লাগা। স্বাভাবিক খাবার গ্রাসনালী দিয়ে পাকস্থলীতে যাওয়ার কথা, কিন্তু তাড়াহুড়ো করে খেলে তার শ্বাসনালীতে ঢুকে সমস্যা, তাই ধীরে ধীরে ভালো করে চিবিয়ে খাবার খাওয়া উচিত। হ্যাঁ, তাহলে এই ছিল আমাদের টোটাল যে প্রশ্ন তার সামগ্রিক উত্তর। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে ফুললি প্রশ্নের উত্তরে কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে, পরিষ্কার পারবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।